দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাগো, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাগো। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। আজ আমাদের আলোচনার বিষয় মাটি পরীক্ষা, টেকসই পুষ্টি ব্যবস্থাপনার একটি অন্যতম নির্ণায়ক। এই আলোচনাটি শুনবেন কৃষি সংক্রান্ত ঘোষণার পর। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের ২৮ জুন ২০২৩ সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি,
ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSKগুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় মাটি পরীক্ষা টেকসই পুষ্টি ব্যবস্থাপনার একটি অন্যতম নির্ণায়ক। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আজকের অতিথি ডক্টর মৌমিতা আঁশ, বৈজ্ঞানিক, ICAR, সিবা, কাকদ্বীপ গবেষণা কেন্দ্র। আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। একেবারে সরাসরি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেই বিষয়টিকে কেন্দ্র করে মাটি, অর্থাৎ কৃষির ব্যবস্থাপনার মধ্যে সবচেয়ে বেশি যদি বলা যায় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই মাটির পরীক্ষার প্রয়োজন কেন? ধন্যবাদ পঙ্কজবাবু।
তো প্রথমেই যদি আমরা বলি মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা কেন, তো আমাদের গবেষণার ক্ষেত্রে দেখা গেছে প্রায় 60% আমাদের ভারতীয় যে জমি তাতে প্রায় নাইট্রোজেনের অভাব সেটি দেখা গেছে। 33% মতন প্রায় জমি দেখা গেছে জিঙ্কের অভাব। যদি দেখি 41% মধ্যে জমি সালফারের অভাব। তো এই যে অভাবগুলো এটা আমরা বুঝবো কি করে? এটি জানার জন্য প্রথমেই আমার দরকার হচ্ছে মাটি পরীক্ষা। যদি আমি অভাব না জানি যে অভাব আছে না বেশি আছে কোনো একটা জমিতে, তাহলে তো আমরা অন্ধভাবে একটা যথেচ্ছভাবে সার ব্যবহার করব, মানে যেটা রেকমেন্ডেড ডোজ সেটাই দিয়ে দিচ্ছি, মানে এটা গতানুগতিকভাবে, যেটার কোনো দরকার নেই। তো সেই ক্ষেত্রে ফসলও সেটা সঠিক পুষ্টি পাচ্ছে না, এবং অনেক সময় অত্যধিক দিয়ে ফেলছি যার ফলে আমাদের পুষ্টি উপাদান নষ্ট হয়ে যাচ্ছে, খরচ বেড়ে যাচ্ছে, আবার কোথাও খুব কম ফসল পাচ্ছেই না। তো সেই ক্ষেত্রে যদি আমরা জমি ভিত্তিক যদি সঠিক পরামর্শ নিতে পারি, তো সেইটার জন্য খুব দরকার হচ্ছে আমাদের এই মাটি পরীক্ষা। তো মাটি পরীক্ষার ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদি মাটি পরীক্ষা করে কোনো একটা ফসল লাগাই বা ফলনের পরে আমরা যদি মাটি পরীক্ষা করি, এইটা যদি আমরা খুব নিয়মিতভাবে করতে পারি, তাহলে প্রায় 10 থেকে 25% মতো আমরা ফলন বাড়াতে পারবো। বেশ। তো এই কারণেই আমরা বলে থাকি যে কোনো ফলন চাষ করি আমরা, যে কোনো ফসল আমরা লাগাই, তার ক্ষেত্রে প্রথমত আমাদের দরকার মাটি পরীক্ষা। মানে ফলন বৃদ্ধি কিন্তু এটার ক্ষেত্রে অনেকটাই কাজে দিতে পারে মাটি পরীক্ষা করে নিলে। আচ্ছা, মাটি পরীক্ষা করতে গেলে কি কি জিনিসকে পরিমাপ করা হয়? হ্যাঁ, সেক্ষেত্রে পিএইচ দেখা হয়, আমাদের যে মাটির অম্লত্ব ক্ষারত্ব কিরকম আছে। আমরা আদর্শ হিসেবে ধরি 6 থেকে 7.5 যদি থাকে মাটির পিএইচ, তাহলে সব থেকে বেশি, মানে যত আমরা ফসল যেরকম চাষ করি সবার ক্ষেত্রেই মোটামুটি ভাবে আদর্শ এই 6 থেকে 7.5 পিএইচটা। তাছাড়া আছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, যেটাকে আমরা লবণাক্ততারও একটা আর কি দিক যে আমরা ধরতে পারি। ইসি জেনারেলি কি হয় যে 2 ডেসিসাইমেন পার মিটার থেকে কম থাকলে ভালো। দক্ষিণ 24 পরগনার কথা যদি ভাবি সেই ক্ষেত্রে, তো মাটির লবণাক্ততা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং প্রধান আমরা সমস্যার দিক দেখি, যেহেতু আমাদের এই সমুদ্রের লবণাক্ত জল অনেক সময় ঢুকে পড়ে আমাদের মাটিতে, ফলে মাটির যে লবণাক্ততা সেটা 4 থেকে বেশি বেড়ে যায়, 4 ডেসিসাইমেন পার মিটার। তখন আমরা ওটাকে স্যালাইন সয়েল বা লবণাক্ত জমি বলি। তো সেই ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ পরিমাপ আমরা করে থাকি ইসির। আরেকটা হচ্ছে সয়েল অর্গানিক কার্বন, মাটির জৈব কার্বন, যেটা সাধারণত কি 0.5 থেকে 0.75% যদি থাকে সেটাকে আমরা মোটামুটি মাঝারি ধরনের জৈব কার্বন ধরে থাকি। 0.75% বেশি হলে তো অবশ্যই এটি ভালো, আদর্শ ধরে থাকি। কিন্তু আমাদের যে ভারতীয় জমি তার ক্ষেত্রে কৃষি যে চাষযোগ্য জমি, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 0.5 থেকে কম, মানে জৈব অর্গানিক যে কার্বন সেটা অনেকটা লো, অনেকটা কম রয়েছে। এবারে আছে আমরা যদি বলি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেরকম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটার যদি আমি একটা স্ট্যান্ডার্ড ধরি, তো সেক্ষেত্রে আমরা কম, মাঝারি, উচ্চ কোনটাকে বলবো। যদি 280 থেকে 560 কেজি পার হেক্টরে যদি আমাদের নাইট্রোজেন থাকে, তাহলে আমরা বলি মাঝারি নাইট্রোজেন আছে। ফসফরাস যদি 10 থেকে 25 কেজি পার হেক্টরে থাকে, তো আমি বলবো মাঝারি ফসফরাস আছে। 25 কেজি থেকে বেশি হলে আবার বলবো উচ্চমানের ফসফরাস আছে। পটাশিয়ামও যদি সেদিক থেকে বলি 120 থেকে 280 কেজি আমাদের ফসফরাস কেজি পার হেক্টরে, এটাকে আমরা মাঝারি ধরনের বলি। 280 থেকে যদি বেশি হয় তাহলে আমি বলি উচ্চ ধরনের, আর 120 থেকে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে পটাশিয়াম কম আছে। তো সেইভাবেই আমাদের বিভিন্ন সেকেন্ডারি নিউট্রিয়েন্টসও আছে, বিভিন্ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। এটার ক্ষেত্রে আমি বলে থাকবো, প্রথম কথা হচ্ছে সালফার একটি খুব গুরুত্বপূর্ণ সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। তো সেটার ক্ষেত্রে আমরা জেনারেলি বলি 10 ppm থেকে, মানে পার্টস পার মিলিয়ন থেকে যদি, বা এটাকে আমরা যদি ভাবে দেখি mg পার লিটার অ্যাকচুয়ালি, তার থেকে যদি কম হয় তাহলে আমরা ওটাকে বলি যে সালফার এখানে কম আছে। আবার যদি আমি মাইক্রো নিউট্রিয়েন্টের কথা বলি, যেরকম জিঙ্ক 0.6 ppm থেকে যদি কম হয় তাহলে ওটাকে আমরা লো বলে থাকি। আয়রনের ক্ষেত্রে সেটা 4.5। যদি ম্যাঙ্গানিজ বলি 2 ppm, জেনারেলি খুব একটা লো দেখতে পাওয়া যায় না। অ্যাসিডিক যদি সয়েল হয়, মাটি হয়, তার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণ বেশিই দেখতে পাওয়া যায়, যে কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্কের ক্ষেত্রেও কি যদি খুব বেশি পিএইচ হয়ে যায় তাহলে কিন্তু জিঙ্কের ঘাটতি দেখতে পাওয়া যায়। বোরনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, কারণ বোরন একটি খুব
গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান আমাদের এই শাকসবজির ক্ষেত্রে। আচ্ছা। কারণ এই যে শাকসবজির যে ফল হয় বা বিভিন্ন ধরনের যে আমরা ফ্রুটস বলি, ওটার যে গঠন সেটা অনেকটা পরিমাণে নির্ভর করে বোরন কতটা আছে। তো বোরনও যদি 0.5 মানে 0.5 থেকে যদি কমে যায় তাহলে আমরা ওটাকে বলি যে কম আছে বোরন। ঠিক আছে, তো এইভাবেই যদি আমরা দেখতে থাকি তাহলে আমরা একদম সঠিকভাবে বলে দিতে পারবো যে একটা জমিতে ঠিক কি কি পুষ্টি উপাদান কতটা পরিমাণে আছে, কোন স্তরে কতটা কোন রয়েছে, স্তরে কতটা আছে এবং কতটা আমাদেরকে আবার বাইরে থেকে দিতে হবে, আচ্ছা, সেটাও বলে দিতে প্রয়োজনীয়তাটা পারবো। একদম জমি নির্দিষ্টভাবে দেওয়া বলে যাবে দিতে আর কি। পারবো, হ্যাঁ। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্ষেত্রে যেটা পিএইচ এর কথা আপনি একটু বলছিলেন, তো যদি একটু বলেন মানে মাটির পিএইচটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? মাটির পিএইচটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আমাদের ক্ষেত্রে যতগুলি প্রধান পুষ্টি উপাদান যেগুলি আছে, যেরকম নাইট্রোজেন, ফসফরাস, এই দুটি প্রধানত, কি হয় যখন একটু নিউট্রাল পিএইচ মানে এই যে 6 থেকে 7.5 মধ্যে যদি সহজলভ্যতাটা অনেক বেশি হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমি দেখি 5.5 থেকে যদি কমে যায় পিএইচ, তাহলে কি ফসফরাস আমাদের আয়রন অ্যালুমিনিয়াম ফসফেট হিসেবে ফিক্সড হয়ে যায় আমাদের মাটির মধ্যে। আবার যদি 8 বেশি বেড়ে যায় তাহলে আবার ক্যালসিয়াম ফসফেট হিসেবে ফিক্সড হয়ে যায়। তো এই যে রেঞ্জটা খুবই একটা শর্ট যে একটা রেঞ্জ, যে এই যে 6 থেকে 7.5, এটা থাকলেই সমস্ত পুষ্টি উপাদানগুলো কি থাকবে যে সহজলভ্যতাটা অনেক বেশি থাকবে। ফলে কি আমাদের চাষি ভাই বোনেরা যা দিচ্ছে সেটা আমাদের ফসল নিতে পারবে। তো পিএইচটা একটা নির্ণায়ক, মানে পিএইচটা অ্যাকচুয়ালি কি করছে যে অন্যান্য পুষ্টি উপাদানের সহজলভ্যতাটাকে আমার নির্ণয় করছে, যে কতটা অ্যাভেলেবেল থাকবে, কতটা সহজলভ্যতা থাকবে। তো এই মানে ক্ষেত্রে সহায়ক একটা ভূমিকা নিচ্ছে। একদম একদম। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মোটামুটি যদি আমাদের অম্লীয় যে মাটি, যে অ্যাসিডিক যে সয়েল, সেক্ষেত্রে মোটামুটি এই যে 8 থেকে যদি বেশি হয় আর কি ফসফরাস বা মাইক্রোনিউট্রিয়েন্টের কিন্তু শোষণ খুব কমে যায়। তো এটা কি আমাদের এই যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, সেই জায়গায় মনে হয় মাটির চতুর্দিকে বেশি থাকে? মাটির অ্যাকচুয়ালি অম্লত্ব খারত্ব যে ব্যাপারটা বলি, এই যে লবণাক্ততাটা অ্যাকচুয়ালি লবণাক্ততাটা বেশি এই যে কোস্টাল যে এরিয়াগুলো আছে সেখানে। আর এই যে অম্লত্ব, এটা কোথায় বেশি? অ্যাকচুয়ালি ওই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এখানে যে লাল মাটি, লাল মাটির ওই জায়গায় অ্যাসিডিক জেনারেলি অম্লত্ব একটা দেখতে পাওয়া যায় মাটির মধ্যে। আর সেক্ষেত্রে কি হয়, সারের ব্যবহার দক্ষতাটা কমে যায়, যেটাকে আমরা নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি বলে থাকি। সেটা যতটা তো আছেই, তারপরেও কমে যায় 30 থেকে 40%। তো এই ক্ষেত্রে পিএইচ একটা খুব গুরুত্বপূর্ণ নির্ণায়ক। যদি আমরা পিএইচ ঠিক রাখতে পারি নিউট্রাল রেঞ্জে, তাহলে অন্যান্য পুষ্টি উপাদান দিলে সেটা সহজেই আমাদের ফসল নিতে পারবে। যেটা আপনি বললেন একটু আগে যে একটা সহায়ক ভূমিকা নেবে। আচ্ছা, মাটি পরীক্ষার ফলাফল একজন কৃষক বন্ধুকে, মানে যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় আর কি, সেটা কি করে সাহায্য করে বা সহযোগিতা করে, মানে তার থেকে সে কিভাবে লাভ পেতে পারে? আমাদের যে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, তার বিভিন্ন ট্রায়ালে দেখা গেছে যে সয়েল বেসড রেকমেন্ডেশন, যেটাকে আমরা অনেক সময় বলি যে STCR বলে থাকি অ্যাকচুয়ালি, সয়েল টেস্ট ক্রপ রেসপন্স, এইভাবে যদি অনেক যে আমাদের এই সয়েলটাকে, মাটিটাকে আমরা টেস্ট করে নিয়ে তার যে পরীক্ষালব্ধ ফল সেই অনুযায়ী যদি আমরা ফার্টিলাইজার বা সার ব্যবহার করি, তার ক্ষেত্রে সারের খরচ প্রায় 15 থেকে 25% অবধি কমে যায় এবং ফলন 10 থেকে 20% অবধি বাড়ে। এটা অলরেডি রিপোর্টেড, আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে। এবং একটি দেখা গেছে যে পাঞ্জাবে গম চাষে যদি সয়েল টেস্ট অনুযায়ী আমরা ব্যালেন্সড ফার্টিলাইজার ব্যবহার করি, তাহলে 45 কুইন্টাল পার হেক্টর থেকে প্রায় 50 কুইন্টাল পার হেক্টর অবধি ওর যে ফলন সেটা বাড়তে পারে। তো এই জন্যই সরাসরি ভাবে অর্থনৈতিক একটা লাভ আমাদের চাষি ভাই বোনেদের আছে যদি মাটি সরাসরি যুক্ত আছে মাটি পরীক্ষার ফললব্ধ ভ্যালু আসছে, যেটা সেটা অনুযায়ী যদি আমরা সার ব্যবহার করি। আচ্ছা, এবার যদি কৃষক বন্ধুদের জন্য বিশেষত একটু বলেন, এই যে মাটি পরীক্ষা তারা করবেন সেটা ঠিক কতদিন অন্তর করলে ভালো হয়? এই কত দিন বা কত বছর অন্তর করলে সেটি আদর্শ হয়, এটা অ্যাকচুয়ালি নির্ভর করছে যে আমরা কিরকম চাষ করছি তার উপর। আচ্ছা, তো সাধারণত বলা হয় যে 2-3 বছর পর যদি একবার মাটি পরীক্ষা করা হয় তাহলে সেটা যথেষ্ট। কিন্তু যদি আমরা ইন্টেন্সিভ ফার্মিং করি, মানে এক বছরে আমরা অনেক কটা চাষ করছি, 2-3 বার চাষ করছি, সেখানে সাধারণত প্রতি বছর করলে ভালো। প্রতি বছর করা দরকার বিশেষ করে, কারণ একটা যখন মাটিতে আমরা
3 বার চাষ করছি এক বছরে, তাহলে মানে স্বাভাবিকভাবেই মাটির যে পুষ্টি উপাদান সেটা কমে যাচ্ছে। তো সেই অনুযায়ী আমাদেরকে নেক্সট যে বছরে আমরা যেটা লাগাচ্ছি সেটার আমাদেরকে প্ল্যান করতে হয়। তো সেই অনুযায়ী প্রতি বছর করলে ভালো। আর যদি আমরা দেখতে চাই যে একটা ফসল পরিবর্তনের ফলে কতটা অভাব মিটলো না বাড়লো, এটা যদি আমরা দেখতে চাই, জেনারেলি আমরা হারভেস্টিং এর পর মানে ফসল তুলে নেওয়ার পর স্যাম্পলিং করি এবং দেখা গেছে যে এই যে গ্যাপটা মানে একবার স্যাম্পলিং করলাম আরেকবার নেক্সট যখন স্যাম্পলিং করব তার মধ্যে যেন 3 বছরের থেকে বেশি গ্যাপ না হয়। এটা আমাদের এফএওর গাইডলাইন, এই অনুযায়ী আমাদেরকে চলা উচিত। সাধারণভাবে আমরা যেটা বললাম যে ইন্টেন্সিভ ফার্মিং যদি হয় তা ক্ষেত্রে প্রতি বছরই আমাদের এই সয়েল স্যাম্পলিং করা উচিত এবং সয়েল টেস্ট করা উচিত। বিশেষ করে তাদের জন্য বলছেন যারা একই জমিতে 3বারের ফসল উৎপাদন করছে, মানে যেটা আপনি বললেন যে বহু ব্যবহার হচ্ছে একটা জমি, সেই ক্ষেত্রে কিন্তু মাটি পরীক্ষাটা অনিবার্য এবং নিয়ম মেনে করতে হবে, তাই তো? একদম। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আপনার কাছে উত্থাপন করতে চাই, সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, এসএইচসি। এই যে প্রকল্প, এটা কৃষক বন্ধুদের জন্য ঠিক কতখানি কার্যকর, এটা যদি এই প্রসঙ্গে একটু বলেন। আমাদের যে এই ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচার, যে নামসা যেটাকে আমরা বলি NMSA, তো এটার আন্ডারে একটা প্রকল্প আসে যেটা হচ্ছে 2015 সালে এটার শুরু হয়, কার্যকর হয়, যেটি হচ্ছে সয়েল হেলথ কার্ডস প্রকল্প। তো সেখানে আমাদের কয়েক কোটি কৃষকদেরকে আমাদের দেওয়া হয়েছে হেলথ কার্ড একটা, মানে যেরকম কি হয় যে আমরা যখন ডাক্তারের কাছে যাই টেস্ট করাই তখন কি হয় একটা আমাদের মেডিকেল রিপোর্ট দেয় যে এই তোমার ব্লাড কিরকম, হিমোগ্লোবিন কিরকম, এই সমস্ত কিছু দেওয়া হয়। সেরকমই একটা সয়েল হেলথ কার্ডে প্রায় 12টি প্যারামিটার দেওয়া হয়। সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের, যেরকম পিএইচ, যেরকম আগেই বললাম, পিএইচ, এসি, অর্গানিক কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার দেওয়া হয় শুধু সেকেন্ডারি নিউট্রিয়েন্টের মধ্যে, বোরন দেওয়া হয়, আর দেওয়া হয় আমাদের অর্গানিক কার্বনটা খুব ইম্পর্টেন্ট, আর লাইম রিকোয়ারমেন্টও দেওয়া হয়। মানে কি, যেগুলো আমাদের অম্লত্ব যে জমিতে দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লাইম রিকোয়ারমেন্ট, মানে কতটা চুন দেবো আমি ওই পিএইচটাকে মেনটেন করার জন্য। তো ওই ব্যালেন্স করার জন্য কতটা চুন দেবো সেটাও ওই কার্ডের মধ্যে দেওয়া থাকে, সেই রেকমেন্ডেশনটাও। তো এই জন্য আমরা একদম স্পেসিফিক এই মাত্রায় হলে কতটা দেবো। এবং সব থেকে বড় ব্যাপার যে ফার্মার্সের মানে আমাদের যে কৃষক ভাই বোনেদের যে পার্টিকুলার ওই জমির জন্য একদম লিখে দেওয়া থাকে যে এইগুলো কম আছে, এই নিউট্রিয়েন্ট গুলো এগুলো এতটা দিতে হবে, এই পুরো রেকমেন্ডেশন, পুরো আমাদের পরিমাপ দেওয়া থাকে ওই সয়েল হেলথ কার্ডের মধ্যে। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং খুবই একটা লাভজনক একটা বিষয় যে ফার্মার্সদের হাতে ওই কার্ডটা থাকছে, যেটা দেখে ফার্মার্সরা বা কৃষকরা সেটা দিতে পারবেন পুষ্টি উপাদানগুলো। তো এক্ষেত্রে দেখা গেছে প্রায় গড় ফলন 10 থেকে 15% বেড়েছে এখনো অবধি। আর নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি, মানে যেটা আমাদের পুষ্টি উপাদানের যে ব্যবহার দক্ষতা, সেটাও অনেকটা পরিমাণে বেড়েছে। এবং কৃষকরা যে টেকসই কৃষির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের এই সয়েল হেলথ কার্ডের মাধ্যমে, এটাও কিন্তু এটা প্রমাণ করে যে আমাদের প্রায় কয়েক কোটি সয়েল হেলথ কার্ড ফার্মার্সরা পেয়েছে এবং এখনো কাজ চলছে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে। আমাদের মাটি নিয়ে আসা হচ্ছে আমাদের বিভিন্ন কৃষক জমির থেকে এবং সেখান থেকে তারা এই কার্ডটা তৈরি করছে ল্যাব টেস্টের মাধ্যমে এবং তাদেরকে দিয়ে দিচ্ছে। তার মানে এই সয়েল হেলথ কার্ডের পিছনে কিন্তু একটা বড় বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। সেই প্রেক্ষিত থেকে দেখলে কিন্তু টেকসই কৃষির জন্য এবং কৃষকদের লাভবান হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার যেটা আপনাকে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে, এই যে আপনি মাটি পরীক্ষার কথা বারবার বলছেন গুরুত্ব দিয়ে, আমরা অনেক সময় দেখি মাটি পরীক্ষার হয়তো ব্যবস্থা সমস্ত কৃষক বন্ধুদের কাছে সঠিকভাবে পৌঁছয় না বা তারা সেই সুবিধাটা নিতে পারেন না কোনোভাবে। মাটি পরীক্ষা না করলে সেই ক্ষেত্রে কি কি সমস্যা হয়? মাটি পরীক্ষা যদি না করি তাহলে তো প্রথমেই যেটা বললাম যে আমরা যথেচ্ছভাবে সার ব্যবহার করে যাচ্ছি অন্ধের মতন, যে একটা রেকমেন্ডেড ডোজ আছে সেই অনুযায়ী আমি দিয়ে যাচ্ছি, দরকার লাগুক না লাগুক আমরা ততটা সার দিয়ে যাচ্ছি যতটা হয়তো পাশের জমিতে দিয়ে যাচ্ছি। কিন্তু দুটো জমির কিন্তু যে গুণমান সেটা কিন্তু এক নয়।
কখনোই। কারণ একটা জমির যে গুণমান সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর নির্ভর করে। যেরকম কি, প্রথম কথা যে কতটা স্লোপ আছে, তার উপর ডিপেন্ড করছে। কিরকম কি আমি ভেজিটেশন, মানে কিরকম কি আমি ফসল লাগাচ্ছি তার উপর ডিপেন্ড করছে। আমাদের বান্ড যেটা, মানে একটা আল যেটা, তার থেকে কতটা দূরে আছে একটা জমি। এই অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে যে আমাদের একটা জমির মধ্যে কতটা পুষ্টি উপাদান থাকবে, সেটার উপর ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যদি আমরা সেটা না করি, মানে প্রত্যেকটা জমির জন্য যদি আমরা একই রেকমেন্ডেড ডোজ ইউজ করি, তাহলে যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে। এবং অতিরিক্ত যদি আমরা ইউরিয়া ব্যবহার করি, তাহলে প্রথমতই আমি বলে রাখি, যদি আমরা ইউরিয়া ব্যবহার করি, নাইট্রোজেনের যে ব্যবহার দক্ষতার সেটা কিন্তু খুবই কম, মানে 40% ম্যাক্সিমাম, তার বেশি নয়। মানে 100 কেজি আমি ব্যবহার করলে 40 কেজি আমাদের ফসলের কাছে পৌঁছবে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, বাকিটা পুরোপুরি লস। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এমন কিছু পদ্ধতি ব্যবহার করতে পারি যাতে এই যে লসটা সেটা আমরা কমিয়ে আনতে পারি, সেই ক্ষেত্রেও মাটি পরীক্ষা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং পটাশিয়াম যদি না ব্যবহার করি, কারণ অনেক সময় কি হয় যে এই যে একটা আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস ইউজ করি, যেটা হচ্ছে নিউট্রিয়েন্ট কনজাম্পশন রেশিও। মানে কি, যেটাকে বলা হয় যে 4:2:1, মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এটাকে আমাদের 4:2:1, মানে 4:2:1 ভাগের মধ্যে আমাদেরকে ইউজ করা উচিত। যদি 1 ভাগ আমি পটাশ ইউজ করি, 4 ভাগ আমি নাইট্রোজেন ব্যবহার করব, আর 2 ভাগ আমি ফসফরাস ব্যবহার করব। তো এই যে রেশিওটা, এইটা মেনটেন করাটা খুব দরকার। যথেচ্ছভাবে যদি আমি নাইট্রোজেন অনেক ব্যবহার করে যাচ্ছি আর সেই জায়গায় যদি আমি পটাশিয়াম একদমই দিচ্ছি না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ডিসব্যালেন্সটা থেকে যাবে এবং আমাদের ফসল কিন্তু সেইভাবে সেটাকে ব্যবহার করতে পারবে না। কারণ প্রত্যেকটা নিউট্রিয়েন্ট কিন্তু পুষ্টি উপাদান একে অপরের সঙ্গে রিলেটেড এবং পরিপূরকভাবে কাজ করে। একদম। আমি একদম শেষে আলোচনা চলে এসেছি। এই যে আমরা সমস্ত বিষয়টাই যে আলোচনা করছি, তার একটা লক্ষ্য হচ্ছে টেকসই কৃষি ব্যবস্থাপনা। এই ক্ষেত্রে মাটি পরীক্ষার ভূমিকা ঠিক কতখানি, একদম শেষে যদি আমরা। হ্যাঁ, এটাকে আমি যেরকম আমরা কি বললাম যে মাটি পরীক্ষা একটা ভিত্তি কৃষির। তো সেক্ষেত্রে এটাকে আমরা ডায়াগনস্টিক টুল বলতেই পারি। যেরকম রক্ত পরীক্ষা করি, সেরকম মাটি পরীক্ষাটাও খুব প্রয়োজন একইভাবে। তো সেই ক্ষেত্রে আমরা নিউট্রিয়েন্ট ইউজ এফিসিয়েন্সি, যে আমার পুষ্টি উপাদানের ব্যবহার দক্ষতা, সেটাকে বাড়াতে পারবো। ফসলের যে খরচ, মানে প্রোডাকশন যে কস্ট, সেটাকে কমিয়ে দিতে পারবো। এবং আমরা কিছুটা পরিমাণে 20-30% মধ্যে গ্রিন হাউস গ্যাসও আমরা নির্গমন কিন্তু কমাতে পারি। পরিবেশের দিক থেকেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাটি পরীক্ষা আমরা বলতেই পারি যে এটা একদম বেসিক বা খুবই একটা ভিত্তি একটা আমাদের টেকসই কৃষির জন্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে স্টুডিওতে আলোচনা করছিলাম মাটি পরীক্ষা টেকসই পুষ্টি ব্যবস্থাপনার একটি অন্যতম নির্ণায়ক, এই বিষয় নিয়ে। একটা বিষয় এই আলোচনা থেকে স্পষ্ট হওয়া গেল যে আমরা যদি এই সয়েল হেলথ কার্ড এবং এই মাটি পরীক্ষার ব্যবস্থা এগুলো সম্পূর্ণভাবে করে উঠতে পারি, তাহলে কিন্তু টেকসই কৃষির জন্য এবং একটা কৃষিকে লাভজনক করে তোলবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। আজকে যিনি এই বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা করবার জন্য উপস্থিত ছিলেন, অতিথি ডক্টর মৌমিতা আশ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। নমস্কার। আমিও ধন্যবাদ জানাই আমাদের এই ম্যাটিক্স কৃষি পাঠশালা এবং জেইউ রেডিওকে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাকে অতিথি হিসেবে ডাকার জন্য। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_JU। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ।
ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।